নিউজ টিভির খবরে এখন থাকছে মেনন নাসিমদের উচিত মুখ সামলে কথা বলা, বললেন হেফাজত। সম্ভাব্য নোবেল পুরস্কার যোগ্য ব্যক্তিদের তালিকায় আছে ইমরান খান। বাতিলের মোকাবেলায় মুসলমানদের প্রস্তুত থাকতে হবে, বললেন জুনাইদ বাবুনগরী। ইসরায়েলের মদদে বিপজ্জনক হামলার পরিকল্পনা, পাকিস্তানের হুঁশিয়ারিতে পিছু হাঁটে ভারত। মেয়ের অন্যায়ের জন্য ব্রিটেনের কাছে ক্ষমা চাইলেন সেই শামীমার বাবা। বিস্তারিত দেখতে খবরের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের সম্প্রতি একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজত ইসলাম ঢাকা মহানগর শাখা। গত 8 মার্চ 14 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ধর্মান্ধ একটি দল আবার মাঠে নেমেছে বলে নাসিম যে উক্তি করেছেন, এর কঠোর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন হেফাজতে ইসলাম নায়েব আমির ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসেন কাশেমি। রোববার নূর হোসেন কাশেমির প্রেস সচিব মুনির আহমেদ প্রেরিত বিবৃতিতে এর নিন্দা জানানো হয়। ধর্মান্ধ একটি দল বলে হেফাজত ইসলামকে ইঙ্গিত করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে নূর হোসেন কাশেমি বলেন, হেফাজতে ইসলাম এই দেশের কোটি কোটি তাওহিদ জনতা ও ওলামায়ে কেরামের প্রাণের সংগঠন। আলেম ওলামা ও তৌহিদি জনতা কখনোই ধর্মান্ধ নয়, বরং ধর্ম ও ইসলাম প্রিয়। ইসলাম নির্মূলবাদী চক্রের দোসর বা নাস্তিকবাদী চিন্তা লালনা না করলে কোনো মুসলমান ইসলাম ও আলেম ওলামার বিরুদ্ধে এমন কটূক্তি করার সাহস পাবে না। মেনন নাসিমদের উচিত মুখ সামলে ও হুঁশ জ্ঞান ঠিক রেখে কথা বলা। দেশের 92% মানুষের ধর্মীয় আবেগ ও চেতনাবোধের বিরুদ্ধে কথা বলে তাদেরকে খেপিয়ে তুলবেন না, পরে পালাবারও পথ খুঁজে পাবেন না। গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে মাওলানা নূর হোসেন কাশেমি আরও বলেন, ইসলাম নির্মূলবাদী চক্র যে ভাষার কথা বলে এবং মাদ্রাসার শিক্ষা ও উলামা মাশায়েখদের বিরুদ্ধে যে ধরনের অসহিষ্ণু দেখায়, মেনন নাসিমদের কথাবার্তাও একই সুর আমরা দেখতে পাই। তাদের অন্তরে যেন শিবসেনা ও RSS এর মতো মুসলিম বিদ্বেষী চিন্তা বাসা বেঁধেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী বারবার বলে থাকেন তার সরকার কিনা ইসলাম অবমাননাকর কর্মকাণ্ড সহ করবে না, অথচ ক্ষমতাসীন জোটের নেতাদের মুখ থেকেই আমরা ইসলাম বিদ্বেষী কথাবার্তা বেশি শুনতে পাই। সরকারের প্রশ্রয় ছাড়া তারা আলেম ওলামা ও ইসলামকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার সাহস কি করে পায়? ইসলাম অবমাননা, ইসলামী বিধানকে কটাক্ষ করে কথা বলা এবং ইসলাম শিক্ষা ও আলেম ওলামার বিরুদ্ধে কথা বলা যেন তাদের রীতি হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর হয়ে থাকলে সবার আগে দরকার তার নিজের দলের মধ্যে শুদ্ধি অভিযান চালানো। মাওলানা নূর হোসেন কাশেমি, রাশেদ খান মেনন ও মোহাম্মদ নাসিমের প্রতি তাদের ইসলাম ও ওলামা বিদ্বেষী বক্তব্য প্রত্যাহার করে তওবা করার আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, অন্যথায় তাওহিদি জনতার প্রতিবাদ প্রতিরোধের গণজোয়ার তৈরি হলে তারা কোথাও ঠাঁই পাবেন না এবং পরকালে আল্লাহর দরবারেও কঠোর বিচারের মুখোমুখি হতে হবে। এদিকে সম্ভাব্য নোবেল পুরস্কারযোগ্য ব্যক্তিদের তালিকায় নাম এসেছে ইমরান খানের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের নোবেল শান্তি পুরস্কার যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদ প্রকাশনা প্রতিষ্ঠান। প্রতিবেশী দেশের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইমরান খানকে এই তালিকায় মনোনীত করা হয়। দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর নামের এই প্রতিষ্ঠান সম্পাদিকায় বোর্ড নোবেল শান্তি পুরস্কারের জন্য যোগ্য প্রার্থীদের সঙ্গে ইমরান খানের নামও তালিকাভুক্ত করেছে। গত কয়েকদিন আগে পাকিস্তানের হাতে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ায় ইমরান খানকে নোবেল পুরস্কারের দাবি জানিয়েছিল অনেক সামাজিক মাধ্যম ব্যবহারকারী। টুইটারে ইমরানকে নোবেল দেওয়ার দাবিতে হ্যাশট্যাগে জ্বর উঠেছিল। পাকিস্তান জুড়ে টুইটারে ট্রেন্ড পরিণত হয়েছিল নোবেল প্রাইজ ফর ইমরান খান হ্যাশট্যাগ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হইচইয়ের মধ্যে ইমরান বলেছিলেন তিনি নোবেল পুরস্কারের যোগ্য নন। ইমরান জানিয়েছিলেন, কাশ্মীরবাসীর আশঙ্কার সঙ্গে সঙ্গিত রেখে সংকট নিরসন এবং উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবেন যিনি, তারই এই পুরস্কার পাওয়া উচিত। দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর নোবেল শান্তি পুরস্কারের জন্য যোগ্য প্রার্থীদের আগাম তালিকা প্রকাশ করেছে। নোবেল শান্তি পুরস্কারের জন্য যোগ্য হিসেবে ইমরান খানকে তালিকাভুক্ত করার কারণ হিসেবে জানিয়েছেন, শান্তি প্রতিষ্ঠায় তিনি যে কাজটি করেছেন তা বিভেদপূর্ণ বর্তমান বিশ্বের শান্তিপূর্ণ নেতৃত্বের একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। দ্য ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর ইমরান খানকে নোবেল পুরস্কারের জন্য যোগ্য বর্ণনা দিয়ে লিখেছেন, শান্তি প্রতিষ্ঠার নির্দেশন হিসেবে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেদের সীমানার বিমান ভূপাতিত করে পাইলট অভিনন্দন বর্তমানকে ভারতের কাছে হস্তান্তর করায় বিদ্যমান পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। দেশটির প্রথাগত রাজনৈতিক আচরণের সঙ্গে তার এমন সিদ্ধান্ত অনেকটা আশ্চর্যের। প্রসঙ্গত, গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনীর গাড়ি বহরে হামলায় অন্তত 40 সেনা নিহত হন। এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদ। ভারতে হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে দাবি করে আসছে। এই হামলার জেরে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলায় 200 থেকে 300 জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি। এরপর ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান বালাকোটে
এলাকার সীমান্তের নিয়ন্ত্রণ রেখা পার হয়ে বোমা হামলা চালায়। ভারতীয় গণমাধ্যম দাবি করছে এতে অনেক জঙ্গি হতাহত হয়েছে, তবে পাকিস্তান বলছে এতে তাদের দেশের কোনো হতাহত ঘটনা ঘটেনি। এরপর এদিন বিকেলে পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করে, এতে ভারতীয় 2 নাগরিক নিহত হওয়ার দাবি করা হয়েছে। পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় 2টি বিমান ঢুকে পড়লে পাকিস্তান তা ভূপাতিত করে। এই ঘটনায় 2 জন নিহত ও এক ভারতীয় পাইলট আটক করেছে পাকিস্তান। 2 দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দিয়েছে পাকিস্তান। পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে এই মুক্তির ঘোষণা দেন পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান। পাইলট মুক্তির কারণ হিসেবে ইমরান খান বলছেন, শান্তির বার্তা দিতেই ভারতীয় পাইলটকে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে জামিয়া আহলিয়া মঈনুল ইসলাম হাটজারীর সহকারী মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলছেন, বাতিলের মোকাবেলায় মুসলমানদের প্রস্তুত থাকতে হবে। নবীর দুশমনদের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। এদের মোকাবেলা করতে ইমানদারদেরকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। শনিবার ঢাকার মিরপুর 13 দারুল উলুম মাদ্রাসার খতমে বুখারী ও শিক্ষা সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি এসব কথা বলেন। শিক্ষা সমাপনীকারী ছাত্রদের উপদেশ দিয়ে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, তোমাদের অনেক বড় হতে হবে। বড় হওয়ার প্রধানতম একটি উপায় হলো মায়ের খেদমত করা। বুখারী শরীফের সংকলন ইমাম বুখারী এত বড় হয়েছে মায়ের খেদমত করে। মায়ের দোয়ার বরকতে তিনি ইমাম বুখারী হতে পেরেছেন। তোমরাও আজীবন মায়ের খেদমত করবে এবং মায়ের দোয়া নেবে। বয়ান শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরী দেশ ও জাতির সফলতা কামনা করে মুনাজাত করেন। দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রাজাউল হক মোহাম্মদ আবদুল্লাহর দিক নির্দেশনায় ও মারকাজুদ দিরাসাতিল ইসলামিয়া মুফতি মামুন আবদুল্লাহ কাশিমির সঞ্চালনায় অন্যদের মধ্যে বয়ান করেন ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জিকরুল্লাহ খান এবং ইসলামাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রমুখ। এদিকে গত সপ্তাহে পাকিস্তানের সাথে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন ইসরায়েলের সমর্থন নিয়ে পাকিস্তানে এক বিপজ্জনক হামলা চালানোর পরিকল্পনা নিয়েছিল ভারত। রাজস্থানে বিমান ঘাঁটি থেকে এই হামলা চালানোর পরিকল্পনা হয়েছিল, তবে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সদস্যরা ঠিক সময় এই পরিকল্পনার ব্যাপারে অবগত হওয়ার পর ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে বার্তা পাঠায়। ফলে বিপজ্জনক পথে পা বাড়ানো থেকে ভারত বিরত থাকে। পাকিস্তান সরকারের উচ্চ পর্যায়ের সূত্র এসব তথ্য জানিয়েছে। ভারতকে সময়মতো গোয়েন্দারা ও অন্যরা মেসেজ দিয়ে পরিষ্কার করে দেয় যে যদি পরিকল্পনা মতো হামলা করা হয় তাহলে তারা উপযুক্ত জবাবে আসবে। আর এমন হলে দেশ দুটির সামনে পেছনে ফেরার কোনো পথ থাকবে না। ভারতের রাজস্থানের বিমান ঘাঁটি থেকে পাকিস্তানের ভেতরে অন্তত 6 থেকে 7টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করেছিল নয়াদিল্লি। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ায় ভারতের এই পরিকল্পনা নস্যাৎ হয়েছে। পাকিস্তানের সরকারি সূত্র বলছে, পাকিস্তান এই পরিকল্পনার ব্যাপারে ঠিক সময়ে জানতে পারে এবং দেশটির গোয়েন্দা সংস্থাগুলোকে ভারতীয় গোয়েন্দা সংস্থাকে সতর্ক করে দেয় যে এ ধরনের যে কোনো হামলা যথাযথ প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান প্রস্তুত। পাকিস্তানি গোয়েন্দা সেই সময় ভারতকে জানায় ভারত যে হামলা চালাবে তার 3 গুণ বেশি হামলা চালাবে পাকিস্তান। পাকিস্তানি সরকারি কর্মকর্তারা বলছেন, পাকিস্তানের বড় বড় শহর বিশেষ করে করাচি এবং বাহাওয়ালপুরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছে ভারত। ভারতের সম্ভাব্য এই হামলার ব্যাপারে পাওয়া তথ্য বন্ধু রাষ্ট্রগুলোর সাথে শেয়ার করা হয়েছে। সময়োচিত গোয়েন্দা তথ্য ও গোপনীয় বার্তার ফলে ভারতের কাছে এটা পরিষ্কার করা হয়েছিল যে যদি পাকিস্তানের হামলার পরিকল্পনা করা হয় তাহলে এর যথাযথ জবাব দেওয়া হবে। ফলে পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাবে যেখান থেকে আর পিছু ফেরার কোনো সম্ভাবনা থাকবে না। আটক ভারতীয় পাইলটকে মুক্তির মাধ্যমে ভারতের সাথে ইসলামাবাদ শান্তি চায় বলে বিশ্বের শক্তিধর দেশগুলোকে জানায় পাকিস্তান। শান্তি স্থাপনে পাকিস্তানের ইচ্ছা আছে বলেও জানানো হয়। গত সপ্তাহে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী এই 2 দেশের মধ্যে যখন উত্তেজনা চরমে পৌঁছায় তখন বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তান ও ভারতের সাথে যোগাযোগ করেন। এই উত্তেজনার সময় প্রতিবেশী এই 2 দেশের মধ্যে সরকারি কোনো যোগাযোগ হয়নি, তবে 2 দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে যোগাযোগ ছিল। পাকিস্তানের ওই সূত্র বলছে, গত কয়েকদিন আগে পাক ভারত উত্তেজনা যে রকম ছিল এখন আর সেই রকম নেই। তবে দেশটির সরকার, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এখনও সতর্ক অবস্থায় রয়েছে। আটক ভারতীয় পাইলটকে মুক্তির পর পরিস্থিতির পরিবর্তন ঘটে। বিশ্বের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। পাক ভারত উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র, তুরস্ক ও সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত কয়েকদিন প্রতিদ্বন্দ্বী এই 2 দেশের মধ্যে উত্তেজনা কমিয়ে আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে চেষ্টা করছেন। গত 14 ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর গাড়ি বহরে হামলায় 40 জনের বেশি জওয়ানের প্রাণহানি ঘটে। পরে আজাদ কাশ্মীরে যুদ্ধ বিমান থেকে অভিযান চালায় ভারতীয় বিমান বাহিনী। এই অভিযানের একদিন পর 27 ফেব্রুয়ারি 2 দেশের আকাশসীমায় পাল্টাপাল্টি যুদ্ধ বিমানের অনুপ্রবেশের ঘটনা ঘটে। পাকিস্তান ভারতীয় বিমান বাহিনী 2টি বিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটকের দাবি জানায়। অন্যদিকে ভারত ও পাকিস্তানের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি তোলে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে অস্বীকার করলেও পরে জানায় পাকিস্তানি অনুপ্রবেশ ঠেকানোর সময় ভারতীয় একটি MiG-21 যুদ্ধবিমান ও অভিনন্দন বর্তমান নামে একজন পাইলট নিখোঁজ রয়েছেন। অভিনন্দনকে আটকের খবর প্রকাশের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান। পরে দেশটির পার্লামেন্টে যৌথ এক অধিবেশনে শান্তিপূর্ণ আবহাওয়া তৈরির লক্ষ্যে আটক পাইলটকে ভারতে ফেরত পাঠানোর ঘোষণা দেন ইমরান। এমন এক অবস্থার উত্তঙ্গ সময় পার করছে পারমাণবিক অস্ত্রের অধিকারী দুটি দেশ। কয়েক দশকে তাদের মধ্যে এত বেশি যুদ্ধের কাছাকাছি চলে যাওয়ার মতো অবস্থা সম্ভবত সৃষ্টি হয়নি। আর এই যুদ্ধ লেগে গেলে কি হতো পরবর্তীতে তা নিশ্চিত করে কেউ জানেন না। এদিকে শামীমা বেগমের বাবা তার মেয়ে যে ইসলামী স্টেট যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেজন্য ব্রিটিশ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। আহমেদ আলী বলছেন, তার মেয়ে বুঝে করুক বা না বুঝে করুক সে ভুল করেছে, তবে তিনি মনে করেন যুক্তরাজ্যের উচিত শামীমা বেগমকে দেশে ফেরত দেওয়া, যেখানে ফেরার পর শামীমাকে বিচারের মুখোমুখি হতে হবে। শামীমা সিরিয়া থেকে ব্রিটেনে ফেরার ইচ্ছা ব্যক্ত করার পরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানান। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সুনামগঞ্জে বসে আহমদ আলী বিবিসিকে যখন এই সাক্ষাৎকার দেন তখনও শামীমা বেগমের শিশু সন্তানটি মারা যায়নি। 2015 সালে ইসলামী স্টেট বাহিনীতে যোগ দিতে 15 বছর বয়সে শামীমা বেগম লন্ডন ছেড়ে সিরিয়া যান। শামীমা বেগম ব্রিটেনে ফিরে আসতে চেয়েছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। ফেব্রুয়ারিতে টাইমস পত্রিকাকে সাক্ষাৎকার দেওয়ার সময় শামীমা 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি সাক্ষাৎকারে বলেছিলেন, IS-এ যোগ দেওয়া নিয়ে তিনি অনুতপ্ত নন, তবে খিলাফতের দিন ফুরিয়ে আসছে বলে ধারণা। সন্তান জন্মের কিছুদিন পর বিবিসিকে শামীমা বলেছিলেন তিনি চান তার সন্তান যুক্তরাজ্যের বেড়ে উঠুক, কিন্তু নিউমোনিয়ায় ভুগে বৃহস্পতিবার 3 সপ্তাহের চেয়ে কম বয়সী শিশু জারাহ মারা গেছে। যেহেতু শামীমার নাগরিকত্ব বাতিলের আগেই শিশু জারাহর জন্ম, সে কারণে তাকে ব্রিটিশ নাগরিক বলে ভাবা হচ্ছে। এদিকে মেয়ের কর্মকাণ্ড নিয়ে তার বাবা আহমেদ আলী বলছেন, সে অন্যায় করেছে, আমি তার বাবা হিসেবে সবার কাছে ক্ষমা চাই। সে যা করেছে সেজন্য আমি দুঃখিত। ব্রিটিশ জনগণের কাছে আমার অনুরোধ তাকে ক্ষমা করে দেওয়া হোক। 60 বছর বয়সী আহমেদ আলী উল্লেখ করেন, তার মেয়ে যখন সিরিয়া যায় তখন সে আসলে শিশু ছিল, সে অপ্রাপ্ত বয়স্ক ছিল, অত কিছু বুঝতে পারেনি। আমার মনে হয় কেউ তাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেছে, তবে যাই করেছে সে ভুল করেছে, সেটা সে বুঝতে পারুক আর নাই পারুক। তিনি ব্রিটিশ সরকার ও জনগণের কাছে তার মেয়েকে ফিরে আসার সুযোগ দেওয়ার এবং সে ভুল করে থাকলে সেজন্য শাস্তি দেওয়ার অনুরোধ জানান। তবে তার মেয়ে উগ্রপন্থার দিকে ঝুঁকে পড়েছে তা তিনি জানতেন কিনা বিবিসির এমন প্রশ্নের জবাবে আহমেদ আলী জানান, তার কোনো ধারণাই ছিল না এ ব্যাপারে। সাম্প্রতিক বছরগুলোতে আহমেদ আলী বেশিরভাগ সময় বাংলাদেশে থাকছেন, লন্ডনে গিয়ে 2-4 সপ্তাহ থেকে আসেন। তিনি বলেন, আমি বেশি সময় লন্ডনে থাকি না, যে কারণে শামীমার সম্পর্কে বেশি কিছু জানি না। আমি তার সাথে যখন থেকেছেন, কথাবার্তা বলেছেন, তখন তার আচরণে কখনো মনে হয়নি সে সিরিয়ার IS-এ যোগ দিতে পারে। সুনামগঞ্জের দিরাইতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে জীবনযাপন করছেন আহমদ আলী। বাড়ির চারপাশে সারি সারি নারকেল আর আম গাছ, বাড়ির কাছেই ধানের ক্ষেত, সারাদিন পাখির ডাক শোনা যায়। শহর থেকে তার গ্রামে যাওয়ার রাস্তাটি ভাঙাচোরা। কোলাহলপূর্ণ পূর্ব লন্ডনে আহমেদ আলীর অন্য বাড়িটির তুলনায় এই বাড়িটিকে বলা যায় একেবারে বিপরীত পৃথিবীর কোনো জায়গা। বিবিসির সাংবাদিক এতিরাজান আন্নারাসনের সাথে সাক্ষাৎকারে আহমদ আলীকে খুবই উদ্বিগ্ন, ভীত ও চিন্তিত দেখাচ্ছিল। বাংলায় দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মেয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি ভীষণ চিন্তিত। মেয়ে উগ্রপন্থা দিকে কিভাবে চলে গেল তার কোনো ধারণা নেই, কিন্তু একজনের পাসপোর্ট নিয়ে আরেকজন কিভাবে দেশ ত্যাগ করলো ব্রিটিশ ইমিগ্রেশনের কাছে জানতে চান শামীমার বাবা।